আসসালামু আলাইকুম। দেশে এবং প্রবাসে বসে যারা বৈশাখী টিভি দেখছেন, সরাসরি ডাক্তার অনুষ্ঠান থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। আমরা সুস্থ থাকতে চাই, তবে কিছু রোগ জটিল আকার যখন ধারণ করে অথবা আমরা গোপন রাখতে চাই, তার জটিলতা একটা সমস্যার কারণ। এবং আমাদের কিছু বিভ্রান্তি রয়েছে, মন গড়া চিকিৎসা অনেক ক্ষেত্রে আমরা জটিল পর্যায়ে নিয়ে যাই। তারই মাঝে মলদ্বারে বিভিন্ন রোগ রয়েছে। আমরা দেখেছি বা শুনেছি পাইলস, যে রোগটি অনেকে গোপন রেখে জটিল পর্যায়ে নিয়ে গেছেন। আজকে তার সমাধান নিয়ে একটু ব্যতিক্রমধর্মী কথা বলবো, যেগুলো আপনার কাছে নতুন কিছু মনে হবে এবং নতুন তথ্য জানাতে চেষ্টা করব। লেজার পদ্ধতিতে পাইলস রোগের চিকিৎসা এবং এ বিষয়ে আজকে কথা বলার জন্য, আপনাদের সাথে মত বিনিময় করবার জন্য সম্মানিত আলোচক যিনি উপস্থিত হয়েছেন পরিচয় করে দিই। তিনি একজন কোলোরেক্টাল সার্জন এবং লেজার পদ্ধতিতে যিনি বিশেষজ্ঞ মলদ্বারের চিকিৎসায়, এবং তিনি রূপায়ণ প্রাইম টাওয়ারে লেজার কোলোরেক্টাল সেন্টার যিনি পরিচালনা করছেন, ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব, কোলোরেক্টাল সার্জন। কেমন আছেন? জি, ভালো আছি। ডক্টর আহসান হাবিব, আমরা আলোচনা চলে আসি তার আগে দর্শক জানিয়ে দিই, স্ক্রলে নাম্বার রয়েছে, প্রশ্ন করতে পারেন এবং যেগুলো ভাববেন মন গড়া তথ্য ভুলে যেয়ে নতুন কিছু জানতে চেষ্টা করবেন। জানতে চাই এই পাইলস বিষয়টা কি? আল্লাহ তাআলা আমাদের মলদ্বারে কিছু গদি বা বালিশের মতো সৃষ্টি করেছে। এদেরকে বলে ইংলিশে অ্যানাল কুশন। সাধারণত 3টি থাকে। এদের কাজ হলো যে আমাদের মলদ্বার দিয়ে মল যাওয়া বা পানি বা বাতাস যাওয়াটা নিয়ন্ত্রণ করতে কিছুটা সহযোগিতা করে। কোনো কারণে যদি এই গদি বালিশগুলো অতিরিক্ত বড় হয়ে যায় কিংবা সেখান থেকে রক্ত আসা শুরু করে বা বেশি মিউকাস বা আমের মতো আসা শুরু করে, তখনই এটাকে পাইলস বলে। এই যে বড় হয়ে যাওয়া, ফুলে যাওয়া, এর পেছনের কারণ কি? কেন হয় এটা? এটির অনেকগুলো কারণ আছে। যেমন যারা অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য ভুগে, কনস্টিপেশন বলে যেটাকে, অথবা যারা অনেক বেশি ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটিতে থাকে, অর্থাৎ সবসময় বসে থাকে, চলাফেরা করে না, হাঁটা চলাফেরা করে না, ব্যায়াম করে না, খেলাধুলা করে না, যাদের বাচ্চাকালীন সময়ে অর্থাৎ গর্ভকালীন সময়ে এটি বেশি হয়। তারপর যারা অনেক সময় ধরে বাথরুমে বসে স্ট্রেইন করে, বাংলায় যেটা বলে কুদ দেওয়া, সেগুলোর কারণে এটা বেশি হতে পারে। ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন মানে পারিবারিক সবার আছে তার হলো, এরকমও হতে পারে। আরও অনেক কারণ আছে, তবে এগুলোই মূলত আর কি। ধন্যবাদ। গুরুত্বপূর্ণ। আমাদের দেশে মলদ্বারের যে কোনো রোগকে আমরা পাইলস বলি, তবে পাইলসের কি লক্ষণ? আসলে এই পাইলস শব্দটা বাংলাদেশে অনেকটা লেম্যান টার্মের মতো হয়ে গিয়েছে। কারণ একটা রুগী যদি মলদ্বারে অন্য রোগেও ভুগে, যেমন ফিসার হয়েছে, পাইলসকে ইংলিশে বলে হিমোরয়েড। হিমোরয়েড না হয় তার হলো ফিসার হয়েছে, বাংলায় যেটা বলে গেজ। পাইলসের বাংলা হলো অর্শ, গেজ, অথবা ফিস্টুলা নামে একটা রোগ, ভগন্দর বলে যেটাকে। ইভেন যদি ক্যান্সারও হয়, তাও সেই রোগীটা ডাক্তারের কাছে এসে প্রথমে বলে, ডাক্তার সাহেব আমার তো পাইলস হয়েছে। অর্থাৎ এই পাইলস বিষয়টা এখন একটা বাংলাদেশের লেম্যান টার্মের মতো হয়ে গিয়েছে। কিন্তু পাইলস বলতে ইংলিশে বোঝায় যে হিমোরয়েড, যেটার কারণে তার হলো অতিরিক্ত রক্ত যায় কিংবা ওই যে বেশি কুশনগুলো ফুলে যে সেখান থেকে আম বা ওটা বের হয়ে আসার চেষ্টা, বাথরুমের সময় বের হয়ে আসে, এই ধরনের সমস্যাগুলো হয়। মলদ্বারে পাইলস কটা হতে পারে? সাধারণত 3টি ওই গদি বা বালিশ থাকে, এই 3টি পজিশনেই সাধারণত পাইলস হয়। এবং এগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কনফার্ম করেন যে সে কি বলেছে এবং আপনি কি পাচ্ছেন? পরীক্ষাগুলো কি? আমরা প্রথমে রোগীর হিস্ট্রি নিই, অর্থাৎ রোগীর সমস্যাটা শুনি। শোনার পরে আমরা রোগীকে জেনারেল এক্সামিনেশন করে বিশেষ করে দেখি তার অ্যানিমিয়া, রক্ত স্বল্পতা আছে কিনা। তারপর তার মলদ্বারটা আমরা পরীক্ষা করি, মলদ্বার ডিজিটাল রেকটাল এক্সামিনেশন, অর্থাৎ আঙ্গুল দিয়ে। তারপর আবার প্রোক্টোস্কোপি করি সেখানে। এবং লাস্ট অফ অল সিগময়েডোস্কোপি বলে একটা পরীক্ষা আছে, কোলোনোস্কোপির শর্ট ভার্সন, সেইটা দিয়ে আমরা উপর পর্যন্ত দেখি। একটা ফোন এসে কথা বলি। হ্যালো হ্যালো, কে বলছেন? কোত্থেকে বলছেন? আসসালামু আলাইকুম, বরগুনা থেকে বলছি। হ্যাঁ, কি জানতে চান বলুন। জি, বলতে চাচ্ছি যে আমার মলদ্বারের ভিতরে একটু অনেকদিন ধরে মানে ঘা হয়েছে, ওই যে কৃমি ডিস্টার্ব করতে আমার দেখা যায় ওই সময় চুলকাইতে ভিতরে একটু ঘা হয়েছে, এখন সেখানে ব্যথা করে। আপনার বয়স কত? আমার বয়স 32। কোন প্রশ্ন করবেন? আপনার যে সমস্যা শুনেছি তাতে মনে হচ্ছে যে চুলকায় এবং ব্যথা করে, অর্থাৎ আপনার অ্যানাল ফিসার নামে একটি রোগ আছে, বাংলায় যেটাকে বলে গেজ। এই গেজ অর্থ যে ওখানে প্রথমে বাথরুমের কারণে ফেটে গিয়েছিল বা ছিঁড়ে গিয়েছিল, যে একটি ঘায়ের মতো সৃষ্টি হয়েছে। পরবর্তীতে আর্লিতে মানে শুরুতেই চিকিৎসা না পাওয়ার কারণে এটা ক্রনিক হয়ে গিয়েছে। অতঃপর এখান থেকে ধীরে ধীরে ফিস্টুলার নামে ভগন্দ রোগটাও শুরু হয়েছে, যে কারণে ভেজা থাকার কারণে ওই জায়গাটা মনে হচ্ছে চুলকায়।
বা কৃমি থাকে এরকম মনে হয়। তা আপনার এটা আসলে যেই পর্যায়ে গিয়েছে এটা এখন অপারেশন লাগবে, তারপরেও এটা আসলে দেখা দরকার। তবে শুনে যেটা মনে হচ্ছে এটা ফিশার, কর্নিক ক্যানাল ফিশার থেকে আবার ফিস্টুলা অর্থাৎ গেজ থেকে আবার ভগন্দ রোগে ট্রান্সফার হয়েছে, এটা আপনার অপারেশন লাগবে। দর্শক, আমরা পাইলস রোগের চিকিৎসা নিয়ে কথা বলতে চাই। খুব গুরুত্বপূর্ণ বিষয়, একেবারে নতুন আমাদের দেশে, যেগুলো আপনারা ভাবছেন যে চিকিৎসা অনেকে করিয়েছেন এবং করাতে বিদেশেও যান। লেজার পদ্ধতিতে পাইলস রোগের চিকিৎসা আমরা জানতে চাই। এই লেজার পদ্ধতি এলো কি করে আমাদের দেশে, বা কোথায় শুরু হয়েছিল? লেজার এক ধরনের লাইট, এই আলোটা, লেজার তো বিভিন্ন অপারেশনে অনেক আগে থেকে ব্যবহৃত হয়ে আসছে, ইউরোলজিতে, নিউরোসার্জারিতে। তো এটা প্রায় 10-12 বছর আগে এই লেজার লাইটের মাধ্যমে মলদ্বারের অপারেশন শুরু হয় জার্মানিতে। আচ্ছা। অতঃপর এটা ধীরে ধীরে এটা বিশ্বব্যাপী এটি জনপ্রিয়তা লাভ করে। তা এই লাইটটা আমরা যদি নির্দিষ্ট ওয়াট জুল করে আমরা ওই পাইলসের জায়গাতে অ্যাপ্লাই করি এবং সেটা একটা প্রোবের মাধ্যমে জাস্ট ঢুকিয়ে দিই ওখানে, তাহলে কোনো ধরনের কাটাছেঁড়ার প্রয়োজন পড়ছে না। কিন্তু ওই পাইলসের ওই যে গদি বা বালিশটা শ্রিঙ্ক করে যাচ্ছে, অর্থাৎ ছোটো হয়ে যাচ্ছে, স্বাভাবিক হয়ে যাচ্ছে। তাহলে একটা রুগীর কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই তাকে এই যে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসা, এটি তো একটা মডার্ন এই আধুনিক সভ্যতার একটি অ্যাচিভমেন্ট, এটা একটি সভ্যতার বিকাশ বলতে হবে। অনেকে বলে যে লেজার পদ্ধতি বা লেজারে ক্ষতি হয়, আপনার মন্তব্য কি? আসলে লেজার এটা তো ওই মেশিন নিজে নিজে একটা মানুষের কাছে অ্যাপ্লাই করা হয় না, মেশিনটা অ্যাপ্লাই করতে হচ্ছে আমাকে। তা ইট ইজ নোন অ্যাজ ম্যান বিহাইন্ড দ্য মেশিন। এই মানুষটা যদি ওই নির্দিষ্ট জুল, নির্দিষ্ট ওয়াট মেজার করে করা যায়, হ্যাঁ অ্যাপ্লাই করে, তার যদি ট্রেনিং থাকে এই বিষয়ে, উচ্চতর ট্রেনিং, যেমন আমি এই বিষয়ে জার্মানি থেকেও ট্রেনিং করে এসেছি, ভারত থেকে করার পরে আবার জার্মানিতে ট্রেনিং করেছি। তারপর আমি ইতিমধ্যে তার যদি এই বিষয়ে অনেক অভিজ্ঞতা অর্জন হয়, যে অনেক রোগীকে করা হয়েছে, দক্ষতা প্রয়োজন, তাহলে এই ধরনের জটিলতা হওয়ার সম্ভাবনা খুবই কম। ধন্যবাদ। একটা ফোন নিচ্ছি। জি, হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি সমস্যা বলুন? স্যার, এই যে আহসান হাবিব স্যারের সাথে একটু কথা বলতে চাচ্ছি। জি জি, কথা বলুন। জি স্যার, আমি 8 দিন আগে এই যে ঢাকাতে ডেল্টা কেয়ার হাসপাতাল মিরপুর, এটা পপুলার থেকে একটু আগে ডাক্তার আতিয়ার রহমান স্যার দিয়ে করেছি, অপারেশন করেছি। তো প্রায় 8 দিন মতো হয়ে যাওয়ার পরও ব্যথাটা এখনো পর্যন্ত রয়েছে। ব্যথার ওষুধ খাইতে উনি 3 দিন বলছিল, তারপরে আর খাইতে বলিনি। আমিও ভয়ে ভয়ে খাচ্ছি না, কিন্তু বসতে পারছি না। আমি সমাজসেবা অফিসে চাকরি করি, তো এই বসে টসে একটু কাজ করা আমার জন্য খুব কষ্টকর হচ্ছে। আমি কি ব্যথার ওষুধ খাইতে পারি কিনা এটা? আর স্যার, আমি এখনো বাথরুম দিয়ে মানে এখনো পায়খানা করলে বাথরুমের সাথে দেখি ওই চর্বির মতো এরকম পড়ছে, অর্থাৎ পুজ মতো পায়খানার সাথে এখনো যাচ্ছে। এই জন্য স্যার আমি কি করতে পারি এখন? ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। বুঝতে পেরেছি আমরা। থেকে আমাকে বলছে এখনই চলে আসুন। আমরা বুঝতে পেরেছি, আমাদের সাথে থাকুন। সাধারণভাবে মলদ্বারের যদি কেটে অপারেশন করা হয় তাহলে এটি শুকিয়ে নর্মাল আসতে 1 থেকে 1.5 মাস সময় লাগে। আপনি এক্স্যাক্টলি বলেননি আপনার অপারেশনটা কি হয়েছে, তবে যদি ফিস্টুলা ধরনের অপারেশন হয় 3 মাস না যাওয়া পর্যন্ত বলা যায় না যে এই ফিস্টুলাটা একবারেই পুরোপুরি ভালো হয়ে গেল কিনা। সো 1 থেকে 1.5 মাস আপনার একটু একটু সমস্যা থাকতে পারে, কারণ আপনার যদি কোথাও কাটা পড়ে, সেই কাটা জায়গা থেকে এমনি একটা হাতের মধ্যে যদি অ্যাক্সিডেন্ট করে কাটে, সেখান থেকে কিন্তু একটু করে বা দেখবেন ভিজা ভিজা থাকে। তেমনি মলদ্বারে কাটাতে একটু বেশি পরিমাণ সেটা হয়, কারণ সেখানে তো আল্লাহ প্রদত্ত মল থাকে, যেটা হলো সবচেয়ে ইনফেক্টেড জিনিস, সেই কারণে এগুলো একটু বেশি হয়। তবে আপনার ব্যথার ওষুধ, গ্যাস্ট্রিকের ওষুধ কি সাথে হলো অ্যান্টিবায়োটিকগুলো, এটা 2 সপ্তাহ পর্যন্ত চালানো যায়। পাশাপাশি মলদ্বারে কিন্তু অনেক অসুখ আছে, ফিশার আছে, হেমোরয়েড আছে, সেখানে ফিস্টুলা আছে। কোন ধরনের বিষয় ছিল ঠিক জানা গেল না। আমরা আলোচনা আবারও আসি। লেজার পদ্ধতি চিকিৎসা, এটা খুব কষ্ট হয় কি, ব্যথা হয় কি? লেজার একটা লাইট, এই লাইটের মূল ধর্ম হলো যে এই লাইটটা তীব্র তাপ উৎপন্ন করে, কিন্তু এই তাপটা সাইডে ছড়িয়ে পড়ে না, এবং এটি ছড়ানোর হার সর্বোচ্চ 1 থেকে 2 মিলিমিটার। তাহলে আমি যদি কোনো জায়গায় মনে হয় যে এই জায়গাটা কাটবো, সেখানে তীব্র তাপে আমার কাটা সম্ভব হচ্ছে, কিন্তু সাইডের কোনো জিনিস কাটা পড়ছে না, যে কারণে এই লেজারের কারণে আমার টার্গেট কাজটা আমরা খুব অতি সূক্ষ্মভাবে করতে পারি। আরও একটা ফোনে যাই। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি ইউসুফ শিকদার চিটাগাং থেকে বলতেছি। জি বলুন। আচ্ছা, আমার ওই মলদ্বারে আজকে প্রায় 10-15 বছর ধরে এটা একটা মোটার মতো ওই সিনবিসির মতো ওই সাইজের আর কি উঠছে। ওইটা অবশ্য কোনো ব্লাড যায় না, কোনো ব্যথাও নাই। আমি চিটাগাং মেডিকেলে দেখাইছিলাম, প্রথমে একবার দেখাইছিলাম, এক ডাক্তার বলছিল অপারেশন লাগবে। এরপর আমি অপারেশন করি নাই, অনেক 2-4 বছর পরে আবার আরেক ডাক্তারকে দেখাইছে, কয় এটা কোনো আপনার প্রবলেম হবে না, কোনো সমস্যা হবে না। এটা কি রোগের নাম বলেছে? রোগটা কি বলেছে তারা? কি রোগ বলেছে? রোগের নামটা কি বলেছে?
নামটা বসে আমাকে বলে না, বলছে যে এটা কোনো আপনার কোনো সমস্যা হবে না, এটা এভাবে থাকলে অপারেশনও লাগবে না, আপনার কোনো ইয়ে হবে না। অবশ্যই আমার কোনো ব্যথাও নাই এবং ওই ব্লাডও যায় না। আপনার মলদ্বারে একটি চামড়া বা কিছু একটু বাড়তি আছে, তা এটাকে বলে অ্যানাল ট্যাগ। এটা যদি আপনার যদি তেমন কোনো সমস্যা না করে, রক্ত না যায় বা ব্যথা না করে, তাহলে এই অ্যানাল ট্যাগ যদি আপনি মনে করেন যে এটা নিয়ে আপনার কোনো তেমন সমস্যা করছে না, আপনি এভাবে থাকতে পারেন। আর যদি মনে হয় যে না এটা আপনার খুব ডিস্টার্ব করছে, তাহলে এটা অপারেশন করে ফেলতে হবে। ডক্টর হাসান হাবিব, অপারেশন ভীতি সবার ভিতরে আছে, অপারেশন করতে হয় মলদ্বার, এটা সবাই ভয় পায়, তার বিকল্প কি? আসলে মলদ্বারের অপারেশনের প্রতি ভীতি এটা তো খুবই কমন, এবং অনেকেই চিন্তা করে এই যে আমি ঢুকছি, আমি অপারেশন থিয়েটারে সবার কাছ থেকে বিদায় নিই, এটি আমার জীবনের শেষ মুহূর্ত, আর হয়তো আমি ফিরে আসবো না। আর মলদ্বারে কাটা ছেঁড়ার ব্যাপার তো আছেই, সেটার প্রতি ভীতি তো আছেই। তা এই ভীতি থেকে কিছুটা নিবৃত্ত করতে গেলে তাকে যদি আমরা লেজারের মাধ্যমে অপারেশন করি, যেখানে কোনো কাটা ছেঁড়া পড়ছে না, তারপরে হলো সে অল্প সময়ে সে আরোগ্য লাভ করছে। হাসপাতালে কদিন থাকতে হয় তাকে? লেজার সার্জারিতে এটি ডে কেস সার্জারি করা সম্ভব, অর্থাৎ ওই দিন অপারেশনে ওই দিনই রোগী ছুটি হবে, তবে সেই অপারেশনটা অবশ্যই সকালবেলা হতে হবে। লঙ্গ অপারেশন এবং এই লেজার পদ্ধতি অপারেশনের পার্থক্যটা কোথায়? লঙ্গ অপারেশন এটা একটি স্ট্যাপলিং ডিভাইসের মাধ্যমে হয়, একটা সার্কুলার স্ট্যাপলার থাকে, এই মেশিনের মাধ্যমে আমাদের মলদ্বার থেকে 5-6 সেন্টিমিটার উপরে অর্থাৎ মলাশয়ের নিচের অংশে কিছু অংশ কেটে স্ট্যাপলারের মাধ্যমে জোড়া হয়ে যায়। এটাকে কাটাই তো হলো। জি, এটা কেটে জোড়া হচ্ছে। আচ্ছা জি। কিন্তু লেজার হলো সেই পদ্ধতি যেখানে কখনো কোথাও কেটে জোড়া হয় না, যেখানে শুধুমাত্র আমরা লাইট দিয়ে ওই জায়গাটা শ্রিঙ্ক করে ফেলি, অর্থাৎ ওটি শুকিয়ে নরমাল স্বাভাবিক। তাহলে আমরা সংক্ষেপে আসি যে লেজার পদ্ধতিতে পাইলসের অপারেশনে সুবিধা কি? প্রথম কথা, লেজারে যে এটাতে কোনো কাটাছেঁড়া পড়ছে না। দ্বিতীয় কথা, যে এখানে লেজারে কাটাছেঁড়া নাই, তাহলে তো রক্তক্ষরণের প্রশ্ন আসছে না। আর ব্যথা তো একটি বিরাট সমস্যা, মলদ্বারে এই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ ব্যথার জন্য। সেখানে ব্যথাটা লেজারের ধর্মই হলো যে এটি ব্যথা কম করে। শুধু এইখানে কেন, যেটা কেটে যেমন মুসলমানিও অনেকে লেজার দিয়ে করে, সেখানেও বলা হয় যেন লেজার করলে বা রোগীরা অনেক কম ব্যথা পায়। সেখানে মলদ্বারের এখানেও যখন লেজার ব্যবহার করি, তার জন্য ব্যথার পরিমাণটা অনেক। কিন্তু একটু বলতেই হবে আপনাকে, অসুবিধা কোথায় লেজার পদ্ধতিতে? যার সুবিধা আছে তার তো কিছু অসুবিধা থাকতেই পারে, যেটা আমি আগেও বলেছি, ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইট। লেজারে আমি কতটুকু ব্যবহার করব, কতটুকু জুল ওয়াট ব্যবহার করব, তার উচ্চতর প্রশিক্ষণ আছে কিনা, এগুলো যদি উল্টাপাল্টা হয়ে যায় তাহলে তো এটি উপকার না করতে কোনো। একজন দর্শক অপেক্ষা আছেন, কথা বলি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি নাটোর থেকে বলছি, আমার নাম মজনু। কি সমস্যা বলুন? আমার সমস্যাটা স্যার, আমি পাইলস বলে কিনা জানি না, এটা পায়খানার দ্বারে ছোট একটা ইয়ার মতো পাইলস, আমরা গ্রামের ভাষা বলে হালিশ বলে, মানুষে বলে হালিশ। আমার দীর্ঘদিন যাবত প্রায় 30 বছর ধরে হচ্ছে, 30 বছর ধরে তো আমার কোনো সমস্যা হয় না, কিন্তু সবাই বলে অপারেশন করতে হবে, আমি কিন্তু এটা এখনো করি না, আমার কোনো সমস্যাই হয় না, রক্তও করে না, ব্যথাও করে না, কোনো কিছু করে না। তাহলে এই বিষয়ে আমি কি অপারেশন করতে পারি ডাক্তার হাসান হাবিব নাকি কি? আমি একটু পরামর্শ চাচ্ছি স্যার। আপনার যদি কোনো চামড়া বাড়তি থাকে যেটা আপনার কোনো সমস্যা করে না, তাহলে সেটা আপনার অপারেশন করা প্রয়োজন নাই। কিন্তু যদি এখান থেকে মাঝে মধ্যে একটু করে পানি আসে, পুজ আসে, কিংবা ওটার জন্য ব্যথা হয়, জ্বালা পোড়া করে, বা ওখান দিয়ে রক্ত যায়, এ ধরনের কোনো সমস্যা যদি থাকে, তাহলে এটা অপারেশন করতে হতে পারে। কাকে দেখাবেন? তারপরেও এই বিষয়টা আসলে একজন ডাক্তারকে দেখানো, সার্জনকে দেখা দরকার, যার স্পেশাল ইন্টারেস্ট অন কোলোরেক্টাল সার্জারি। তাকে দেখালে উনি বুঝতে পারবে যেটা ওষুধে ভালো হওয়ার সম্ভাবনা আছে কিনা, আর না থাকলে তো অপারেশনে যেতে হবে। আমাদের দেশে অনেকে ভাবেন যে আমেরিকাতে খুব ভালো চিকিৎসা হয়, সিঙ্গাপুরে ভালো চিকিৎসা হয়, যদি লেজার পদ্ধতি বলা হয়, এই বিষয়টা জানতে চাই, আমাদের সাথে পার্থক্যটা কোথায়? আমাদের দেশে আসলে আমি আমাদের বিষয়ে একটু বলবো যে আমাদের প্রচুর মানুষ, এই কারণে আমাদের প্রচুর অপারেশন করতে হয়। এই কারণে আমাদের মতো দেশের সার্জনদের অপারেশনের দক্ষতা এটি নিঃসন্দেহে বেশি হয়, কারণ আমরা প্রচুর মানুষ পাই, প্রচুর অপারেশনের রুগী পাই, আমাদের অভিজ্ঞতা অনেক বেশি হয়। কিন্তু কিছু টেকনোলজিক্যাল ব্যাপার যেটা আমাদের দেশে অথবা একটু দেরিতে আসছে, সেগুলো আমরা দিন দিন। লেজার পদ্ধতি আমেরিকাতে আর আমাদের দেশের যে উদ্যোগটা নিয়েছেন, আপনাদের আগামী পরিকল্পনাটা কি? তার আগে একটা ফোনে যাই। জি, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, কি জানতে চান বলুন। আমি জানতে চাচ্ছি, আমার বয়স হচ্ছে 40 বছর। জি, আমি পাইলসের জন্য গেছিলাম, একেএম ফজলুল হক, কোলোনোস্কোপি করছি, করার পরে উনি অপারেশনের কথা বলছিল। জি,
ঠিক আছে, এখন পর্যন্ত আমি অপারেশন করি নাই। অপারেশন করলে নাকি আবার হয়। জি, পাইলস হয়েছে, অপারেশন করতে হবে, এটা হলো আপনার জন্য বিষয়। তো কি করতে হবে, আমরা লেজার পদ্ধতি করবেন কিনা সে পরামর্শ আমার নেই, ডক্টর হাসান হাবিব। জি, আমি ডাক্তার সাহেবের জি। সাথে একটু কথা বলতে চাই। অপারেশনের অনেকগুলো পদ্ধতি আছে। একটা গতানুগতিক কেটে করা যায়, তারপর আপনার লঙ্গ অপারেশন করা যায় যেখানে কোনো মেশিনের মাধ্যমে কেটে জোড়া হয়ে যায়, আরেকটি লেজার আধুনিক পদ্ধতি। এই পদ্ধতিতে আপনার ওই যে পাইলসের যে ফোলাগুলো সেগুলো লাইটের মাধ্যমে যখন ওখানে ধরা হবে ওটা শ্রিঙ্ক করে ছোট হয়ে স্বাভাবিক হয়ে যাবে। সে ব্যথা হবে না, রক্তক্ষরণ হবে না। যেভাবে যদি সফলভাবে অপারেশন করা যায়, আপনি সুস্থ হয়ে যান, সেক্ষেত্রে আপনি পরবর্তীতে আবার দেখা যেতে পারে কি না, যদি অপারেশন সফল হয় তারপরে নির্ভর করে আপনি স্বাভাবিকভাবে আপনার জীবনযাপন চালাতে পারছেন কি না, আপনি আপনার লাইফস্টাইল নর্মাল রাখতে পারছেন, আপনার খাওয়ার অভ্যাস, আপনার পানি খাওয়া, আপনার শাকসবজি বেশি খাওয়া, এই সব কিছু মিলে আপনি সবসময় বসে থাকেন কি না, আপনার ওয়েট অনেক বেশি কি না, আপনি ক্রনিক কনস্টিপেশন অর্থাৎ কষা রোগে ভুগছেন কি না, যদি এসব আপনি প্রতিরোধ করতে পারেন তাহলে আপনি সারা জীবন ভালোই থাকবেন। হ্যাঁ, একটা আতঙ্ক থাকে যে আবারও হতে পারে, সুতরাং আমরা বলতে পারি যে নিঃসন্দেহে যদি নিয়ম মেনে চলেন তার কখনো হবে না। জি, একবার অপারেশন করলে, লেজার পদ্ধতি করলে সুবিধা অনেক বেশি, আপনি যেটা বলছেন। আমি যেটা জানতে চাই, আমেরিকার যে প্রযুক্তি লেজার আপনি করছেন, বাংলাদেশে প্রযুক্তির মধ্যে পার্থক্যটা কোথায়? না, আমরা তো মেশিন, এই বাইরের মেশিনগুলোই ব্যবহার করছি। এই প্রযুক্তির তেমন কোনো পার্থক্য নেই, একই অপারেশন এখানেই হচ্ছে। ওরা যা করছে আপডেট হিসেবে আপনি তাই করছেন? সেটাই করছি। জি। আচ্ছা, আগামী দিনের পরিকল্পনা কি আপনার? আগামী দিনের পরিকল্পনা যে আমার এই কোলোরেক্টাল সার্জারি বিভাগে নতুন নতুন সব টেকনোলজিক্যাল সাপোর্ট আরও বৃদ্ধি করে এই দেশের সাথে যাতে উন্নত একটা দেশের কোনো টেকনিক্যাল ডিফারেন্স না থাকে, এটা আমার সামনে ভবিষ্যতে। কিন্তু একটি প্রশ্ন না করে পারছি না, খরচ কেমন হয়? লেজারের খরচ অনেকেই চিন্তা করে এটি মনে হয় অনেক ব্যয়বহুল একটি চিকিৎসা, কিন্তু আসলে সেরকম না। স্বাভাবিক যে আমরা অপারেশন করি, কেটে করি, তার চেয়ে কিছুটা বেশি পড়ে লেজার অপারেশনে। একটা ফোন এসছে, কথা বলি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি সমস্যা বলুন? স্যার, আমার দীর্ঘদিন যাবত ওই যে মলধারে একটু মলধারে একটু ভেঙে গেছিল অনেক আগে, আমার বাচ্চা হওয়ার সময়। এখন ওই মলধারটুকু আমার ডিস্টার্ব করে, বেশি পায়খানা কষা হইলে একটু ফেটে যায়। আচ্ছা, ফেটে যায়। কোল্ডোজ করে 2 বার করাচ্ছি স্যার। এখন যায় প্রায় সময়, তারপরে যায় ফেটে খুব। আপনার বয়স কত? আপনার বয়স কত? বয়স কত? আমার বয়স 57। 57, অ্যানাল ফিশার। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। জি জি, আমরা বুঝতে পেরেছি। জি, যে আপনার সমস্যা মনে হচ্ছে যে আপনার অ্যানাল ফিশার অর্থাৎ গেজ বলে যে সমস্যা, এই সমস্যায় আপনি ভুগছেন। এটি বাচ্চা থাকাকালীন সময়ে অর্থাৎ গর্ভবতীর সময়, প্রেগন্যান্ট পিরিয়ডে এটা বেশি হয়। তবে সাধারণত এটি বাচ্চা প্রসব হওয়ার পরে এটা ধীরে ধীরে কমে যায়, কিন্তু অনেকের ক্ষেত্রে এটা কমে না। যদি না কমে এবং এই অ্যানাল ফিশার যদি 3 মাসের বেশি, বাচ্চা সে ডেলিভারি হওয়ার পরেও যদি 3 মাসের বেশি থেকে যায়, সেক্ষেত্রে আপনার এটা অপারেশন ছাড়া যাওয়ার সম্ভাবনা খুব কম। অপারেশন করে ফেলাটা ভালো হবে। আমাদের দেশে এখনো গাছের পাতার রসের চিকিৎসা হয়, গাছের পাতা দিয়ে চিকিৎসা করে, শতভাগ গ্যারান্টি দিয়ে চিকিৎসা করা হয়। আপনার মন্তব্য কি? আসলে গ্যারান্টি তো সেই করতে পারবে যার ওই বিষয়ে জ্ঞানটা কম থাকবে। জ্ঞান যখন আপনার অনেক বেশি হবে, একটা বিষয় সম্পর্কে আপনি সবসময় ধ্যান করবেন, অনেক বেশি দেশে বিদেশ থেকে শিক্ষা নেবেন, অনেক বেশি অ্যাপ্লাই করবেন, তখন দেখবেন যে একটা ছোট বিষয় কত কঠিন হয়ে যায়। এই কারণে তখন এই লোকটা কিন্তু বলতে পারে না, ভাই আমি এটা করছি 100% গ্যারান্টি। তো যার এই বিষয়ে খুবই সামান্য জ্ঞান, সেই কিন্তু এই কথাটা বলতে পারে গ্যারান্টি। তাই গ্যারান্টির মাধ্যমে অনেকেই এরকম অপচিকিৎসা করে, একটা পাতা দিয়ে দিল বা একটা কেমিক্যাল দিয়ে দিচ্ছে মলদারের মধ্যে, বলছে যে এই যে কেমিক্যালটা অথবা এই যে পাতাটা পিষে লাগিয়ে দেন, মলদারে দিলেই আপনার এগুলো সব কেটে পড়ে যাবে, ভালো হয়ে যাবেন। অতঃপর এটা দেওয়ার পরে ওই রুগীর ওগুলো দেখা বিরাট এক ঘা সৃষ্টি হয়ে গেল। এই ঘা সৃষ্টি হওয়ার রুগীর কান্নাকাটি, রুগীর ওখানে ইনফেকশন, 3 মাস 4 মাস ইভেন এমন পছন্দ ধরে যে আমাদের অনেক সময় এখান থেকে বাঁচানোর জন্য পায়খানার রাস্তা এই পেটের মধ্যে দিয়ে করে দিতে হয়। এই ধরনের অবস্থা থেকে কি ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এই রুগীগুলোর যদি ছবি তুলে আপনাদেরকে আমি দেখাতে পারতাম, দেখতেন যে এটি অনেক কষ্টকর একটা বিষয়। তা আমার পরামর্শ হলো যে বিজ্ঞান পরিবর্তনশীল, আধুনিক চিকিৎসা 100 বছর আগে চিকিৎসা বর্তমানে নেই। তো ওই পাতাটা যদি বিজ্ঞানসম্মত হতো, ওই হার্বালটা, ওই কেমিক্যালটা যদি বিজ্ঞানসম্মত হতো, আজকে আমাদের গবেষণার মাধ্যমে, আমাদের এটা প্রতিনিয়ত গবেষণা চলছে, আজকে আমাদের সায়েন্সে আসতো যে এই পাতার রস থেকে যে এই কেমিক্যালটা আসে, অথবা এখান থেকে একটা ওষুধ বানিয়ে যে এইটি মলদারে লাগিয়ে দিলে সব সমস্যার সমাধান, সেটা তো আমরাই দিতাম। যে আপনার গবেষণায় এই লেজার পদ্ধতিতে চিকিৎসা অর্থাৎ মলদারে যে পাইলস হয়েছে, রোগীরা কেমন আছে পরবর্তীতে? যে আমার এটা সব টেবুলেশন চলছে, এগুলো হয়তো আর 1 বছরের মধ্যে এগুলোর একটি ফল চলে আসবে, যে এগুলো
কেমন হচ্ছে। তবে যেগুলো হয়েছে তাদের দেখেছি শর্ট টার্ম আউটকাম, যেটা অর্থাৎ অপারেশনের পরে রোগী দেখালো অল্প সময়ে অফিসে চলে যাচ্ছে, তার ব্যথা কষ্ট এগুলো অনেক কম হয়। লেজার পদ্ধতিতে সারা বিশ্বে যা হচ্ছে আপনি প্রতিনিয়ত তা ফলো করছেন এবং তার আপডেট রক্ষা করছেন, তার সফলতার কথা ভাবছেন। আগামী দিনের পরিকল্পনা তার সফল হোক। আমার প্রত্যাশা যে এটা প্রচার প্রয়োজন। লেজার পদ্ধতি আমাদের দেশে এখনও আসেনি। আপনি করে যাচ্ছেন বাংলাদেশের প্রথম লেজার সার্জন হিসেবে কাজ করছেন মলদ্বারের পাইলসের। সফলতার প্রসঙ্গে বলতে চাই, তাদের ফলো আপের জন্য কি আপনার ব্যবস্থা করেছেন আপনার সেন্টারে? জি, প্রতিটি রুগীরাই 1 সপ্তাহ পরে আমার কাছে আবার ফলো আপে আসে, আবার 3 সপ্তাহ পরে, অপারেশন থেকে 3 সপ্তাহ পরে, অর্থাৎ তার 2 সপ্তাহ পরে আরেকবার আসে। সাধারণত এরপরে বেশিরভাগ ক্ষেত্রে আর লাগে না ফলো আপ। ধন্যবাদ ডক্টর আহসান হাবিব। আপনি কোলোরেক্টাল সার্জন এবং লেজার পদ্ধতিতে বাংলাদেশের প্রথম সার্জন হিসেবে কাজ করছেন। আপনি সফলতা অর্জন করুন, রোগীরা তার সুবিধা পাক। ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দর্শক শ্রোতাদের। দর্শক, আমরা নতুন একটি বিষয় নিয়ে আজকে কথা বললাম। লেজার পদ্ধতিতে মলদ্বারের যে পাইলসের চিকিৎসা বাংলাদেশে প্রথম শুরু করেছেন ডক্টর আহসান হাবিব। তার কাছে কথাগুলো শুনছিলাম এবং আমি মুগ্ধ চিত্তে ভাবছিলাম যে অনেক জটিলতা কমে এসছে রোগীর সুস্থতার ব্যাপারে, জটিলতার ব্যাপারে। আমার মনে হয় যে এটা আমাদের ভাবতেই হবে যে বিজ্ঞানের যে সুবিধে আমাদের তা গ্রহণ করতে হবে। যা আমেরিকাতে হচ্ছে তিনি সহজেই রপ্ত করে দেশে প্রয়োগ করছেন। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন। নতুন বিষয় আমাদের জানবার জন্য রয়েছে এই অনুষ্ঠান, সরাসরি ডাক্তার অনুষ্ঠান থেকে সবাইকে আবারও শুভেচ্ছা, ধন্যবাদ।